আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করার অনুমতি পাবে বলে আমার মনে হয় না, এবং জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে বলে আমার মনে হয়। সংস্কার নির্বাচনের মধ্যে দিয়ে সঠিক পথে আগাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রমধর্মী পার্লামেন্ট, যেটা বলে যে যেই পার্লামেন্টে একেবারে ফাঁসির আসামি থেকে দেশের বাইরে দীর্ঘ নির্বাসিত জীবনের লোকেরা থেকে শুরু করে একেবারে তরুণদের প্রতিনিধি, একেবারে সিনিয়র রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের একটা প্রতিনিধিত্ব আছে। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে অত্যন্ত একটা চমৎকার সম্পর্ক। সরকারের পলিসিগত জায়গায় নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরোধী দল যেমন একেবারে চুলছেরা বিশ্লেষণের মাধ্যমে তাদের মতামত তুলে ধরে, আবার সরকারের ভালো কাজেরও তারা আপনার প্রশংসা করে। আমরা এরকম একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট চাই। রাজনীতিতে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে সংসদ আসলে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় প্রতি মিনিটে প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়। সেখানে দেশের জাতির কল্যাণের চেয়ে ব্যক্তিগত চরিত্র হনন কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে অশালীন মন্তব্য, এই চর্চাটাই দীর্ঘদিন ধরে ছিল। সেখানে এই সংসদ কিন্তু সেখান থেকে বের হয়ে আসছে। আশা করি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে সহযোগিতা করতে পারলে, তার যে দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনা, তার যে কাজের স্পিড, তাতে আগামী 5 বছরে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবো। কারণ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা খুবই প্রয়োজন। যে কোনো দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উন্নয়নের স্বার্থে আগে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, সেখানে বিনিয়োগ আসবে, উন্নয়ন হবে। আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া, চীন সফর করেছেন। দুটো দেশ থেকে তাকে একেবারেই বলা চলে অত্যন্ত আন্তরিক রিসিপশন দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের মানুষের প্রতি এই দুটো দেশের একটা সম্মানজনক দৃষ্টিভঙ্গি। এই জুলাই গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ নিঃস্বার্থভাবে তারা দেশের পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল, লড়াই করেছিল, জীবন দিয়েছিল, তাদের প্রত্যাশাটা কি? তাদের প্রত্যাশা এই দেশে একটা ভালো শিক্ষা ব্যবস্থা থাকবে, এই দেশে একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, এই দেশের যে তাদের ভ্যাট ট্যাক্সের পয়সায় একটা সরকার চলে, রাষ্ট্র চলে, জনপ্রশাসন চলে, তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের প্রতি ইতিবাচক ভূমিকা পালন করবে। সরকার চেষ্টা করছে প্রত্যেকটা ক্ষেত্রে জবাবদিহিতা আনার, প্রশাসনকে সেবামুখী করার। এবং জুলাই গণ অভ্যুত্থান অবশ্যই আমাদেরকে মনে করিয়ে দেয় যে বাংলাদেশের দীর্ঘ 1.5 দশক যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ছিল, কখনো যেন ওই দিকে বাংলাদেশ ধাবিত না হয়। বর্তমান বাংলাদেশের আশা করি যে পথে আছে, এভাবে আমরা থাকলে বাংলাদেশ ভবিষ্যতে একটা গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আর এই জুলাইয়ের ক্ষেত্রে আমাদের একটা বড় দায়বদ্ধতা এবং অঙ্গীকার হচ্ছে, এই জুলাইয়ের যে সমস্ত পরিবার, ছাত্র, যুবক, তরুণরা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের পাশে থাকা। আপনি দেখছেন যে প্রধানমন্ত্রী গতকালকেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ আহতদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি প্রোগ্রাম করেছেন, এবং সরকারও তাদের ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে সামগ্রিকভাবে তাদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এবং ইতিহাসে এটা দৃষ্টান্ত তৈরি করার জন্য এরকমের একটা ইতিহাসের নিকৃষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, যারা আরেকটি দেশের উপরে নির্ভর হয়ে নিজ দেশের নাগরিকদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, তাদের বিচার এটা সময়ের দাবি। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা তার বক্তব্য লক্ষ্য করেছেন, তিনি বলেছেন যে তাদের বিচার হবে দ্রুতই, এটা আইনের মধ্যে দিয়ে। আইনমন্ত্রীও এই বিষয়ে আমরা দেখেছি, উনি আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন, এই প্রক্রিয়ার সাথে ছিলেন। আশা করি এই বিচারের মধ্যে দিয়ে বাংলাদেশ অন্তত ফ্যাসিবাদ মুক্ত হবে, এবং বাংলাদেশের মানুষ, আমরা সরকার ইতিহাসের দায় থেকে আমরা মুক্তি পেতে চাই। যে এই যে আমাদের উপরে দায়িত্বটা, যে যে জঘন্য একটা হত্যাকাণ্ড ঘটলো, একটা বর্বরচিত অধ্যায় ছিল বাংলাদেশে, সেটার সাথে যারা জড়িত তাদের বিচার করা, সেই বিচারের প্রক্রিয়া চলছে। আরো যারা অভিযুক্ত এক্সটেন্ডেড ওয়েতে, তাদের বিষয়ে তথ্য নিয়ে আইনগত প্রক্রিয়া তাদের বিচার নিশ্চিত করা হবে। এবং যারা এই ফ্যাসিস্ট কার্যক্রমের সাথে জড়িত ছিল, আপনারা জানেন জার্মানিতে আপনার হিটলারের পার্টি ছিল, নাৎসি পার্টি, সেটা কিন্তু নিষিদ্ধ হয়েছে এই সমস্ত মানে সে সময়ের প্রেক্ষাপটে বর্বরচিত কর্মকাণ্ডের কারণে। ইটালিতে মুসলিম পার্টি সহ পৃথিবীর বিভিন্ন দেশে, গণতান্ত্রিক দেশের সভ্য দেশগুলোতেও কিন্তু এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের ফলে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। এটা নজির আছে বাংলাদেশে, বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যে রাজনৈতিক দলটি জনগণের ভোট ছাড়া বিদেশি শক্তির উপরে নির্ভর করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে ক্ষমতায় ছিল, সেই দল রাজনৈতিকভাবে, বর্তমানে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আইনগত নিষিদ্ধ।
সুতরাং তাদের রাজনীতি আর এই বাংলাদেশে ভবিষ্যতে কখনো হবে বলে এটা আমার মনে হয় না। সেক্ষেত্রে আমাদের একটা আহ্বান হচ্ছে যে আমরা দেশকে রাজনৈতিকভাবে স্থিতিশীল করতে চাই, এগিয়ে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে যারা আছেন তারা বিদেশে থাকা কোনো দুর্বৃত্তদের কিংবা তাদের প্ররোচনায় পড়ে দেশে একটা নৈরাজ্য তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের বিপদ ডেকে আনা বুদ্ধিমানের কাজ হবে না। বরঞ্চ তারা যারা দেশে আছে, দেশের কাজ করুক, চাকরি করুক, ব্যবসা বাণিজ্য করুক, রাজনীতি করতে চাইলে অনেক দল আছে, সেই সমস্ত দল করুক, নতুন দল খুলতে পারে কেউ। কিন্তু আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করার অনুমতি পাবে বলে আমার মনে হয় না, এবং জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে বলে আমার মনে হয়।